নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। গল্পটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয় সেটি হলো, এখানে কিন্তু কোনো কুসংস্কারকে একেবারেই কোনো প্রশ্রয় দেওয়া হচ্ছে না। এটি নিছকই একটি ভৌতিক গল্প। আপনারা শুনুন এবং উপভোগ করুন। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। লেখক অজয় চক্রবর্তীর অতৃপ্ত আত্মার আধিপত্য। পলি আর শম্পা দুই বন্ধু, একই পাড়ায় পাশাপাশি বাড়িতে বড় হয়েছে। দুটো বাড়ির মাঝখানে কোনো বেড়া না থাকার ফলে দেখলে মনে হবে একটাই বাড়ি। সস্তায় জমি কিনে এখানে পলির বাবা শান্তিবাবু আর শম্পার বাবা জীবনবাবু দুই বন্ধু পাশাপাশি বাড়ি করেছেন। দুজনেরই একটি করে মেয়ে। মেয়েরা যখন খুব ছোট তখন থেকেই তারা এই গ্রামে বসবাস করে। গ্রামের স্কুলে পড়াশুনো করে দুটি মেয়েই উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে। শান্তিবাবু এবং জীবনবাবু দুজনেই শহরে চাকরি করেন। ওনাদের অফিস খুবই কাছাকাছি। বাড়ি থেকে দৈনিক যাতায়াত করার অসুবিধের কারণে দুজনেই একটি মেসে থাকেন। শনিবার এবং রবিবার অফিস ছুটি থাকে, তাই প্রত্যেক শুক্রবার অফিস শেষ করে সন্ধেবেলায় বাড়ি আসেন, আবার সোমবার সকালে চলে যান। দুই বাড়িতে দুই মা আর দুই মেয়ে থাকে। পলি এবং শম্পা পড়াশুনো ছাড়া আর কিছুই জানে না। পড়াশুনোয় খুবই ভালো হওয়ার কারণে স্কুলের মাস্টার মশাইরা এবং দিদিমণিরা ওদের দুজনকেই খুব ভালোবাসেন। এই ভালোবাসার কারণে ওদের জেদ আরও বেড়ে যায় এবং আরও মন দিয়ে পড়াশুনো করতে থাকে। উচ্চ মাধ্যমিকে দুজনেই প্রথম ডিভিশনে লেটার নিয়ে পাশ করেছে। গ্রামে বা আশেপাশে কোনো কলেজ না থাকার কারণে শান্তিবাবু এবং জীবনবাবু শহরে মহিলা কলেজের সন্ধান পেয়ে সেখানে মেয়েদের ভর্তি করে দেন। বাড়ি থেকে কলেজের দূরত্ব অনেকটা, যাতায়াত করে কলেজ করা সম্ভব নয় বলে কলেজের লাগোয়া মেয়েদের হোস্টেল আছে। সেখানে আবেদন করলে হোস্টেলে থাকার অনুমতি মিলে যায়। 3 তলা হোস্টেলের ঘরগুলোতে দুজন করে থাকার ব্যবস্থা আছে। লাইন দিয়ে ঘর, সামনে লম্বা বারান্দা, নিচের তলায় অফিস, অফিসের সংলগ্ন রান্নাঘর এবং বড় ডাইনিং হল। গেটের পাশে হোস্টেল সুপারের কোয়ার্টার, যদিও এখন সেখানে কেউ থাকেন বলে মনে হয় না। গেটে 24 ঘন্টা দারোয়ান পাহারা থাকে। গেট দিয়ে ঢুকে বিশাল খোলামেলা জায়গা, একদিকে আম কাঁঠাল সহ বিভিন্ন ফলের গাছ, আর একদিকে মস্ত ফুলের বাগান। হোস্টেলের পরিবেশ দেখে পলি ও শম্পার খুবই পছন্দ হয়। কলেজে ভর্তি হবার সময় ওরা ঘুরে ঘুরে সব দেখে গেছে। আজকে ওদের হোস্টেলে ঘর পাওয়ার কথা। সকাল সকাল পলি ও শম্পা ওদের বাবা মাদের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র সহ চলে এসেছে। বাবা মাদের ডাইনিং হলে বসিয়ে রেখে ওরা অফিসে গিয়ে জানতে পারল ওদের দুজনের জন্য 21 নম্বর ঘরটা বরাদ্দ হয়েছে। একসঙ্গে একই ঘরে থাকতে পারবে জেনে দুজনেরই খুব আনন্দ হলো। ওদের বাবা মারাও খুব খুশি হলেন। অফিস থেকে ঘরের চাবি নিয়ে দোতলায় সিঁড়ি বেয়ে উঠে প্রথম ঘরটাই 21 নম্বর। নিচের তলায় 1 থেকে 20 নম্বর ঘর আছে বোধহয়। চাবি দিয়ে তালা খুলে ঘরে ঢুকে ওদের বেশ পছন্দ হলো। ঘরটা বেশ বড়। ঘরের ভেতর দুপাশে দুখানা খাট পাতা আছে। তোশকের ওপর সাদা চাদর পেতে দেওয়া আছে। ঘরে টিউবলাইট, রাতে জ্বালানোর জন্য নাইট ল্যাম্প, 2 খাটের পাশে 2টো কাঠের টেবিল, 2টো কাঠের চেয়ার, জিনিসপত্র রাখার জন্য দেওয়ালের দুদিকে তাক করে রাখা আছে। ঘরে অ্যাটাচ বাথরুম, এছাড়াও প্রতি তলাতে বারান্দার শেষ প্রান্তে কমন বাথরুম আছে। ঘরে একটা সিলিং ফ্যান, দরজার উল্টো দিকে একটা বড় জানালা, সেখান থেকে শহরটাকে অনেকটা দেখা যায়।
সকলেরই ঘরটা খুব পছন্দ হয়েছে। সকাল সকাল আসতে হবে বলে দুজন মাই বাড়ি থেকে পরোটা আর আলুর দম তৈরি করে এনেছেন। পলির বাবা এক ফাঁকে গেটের বাইরে বড় মিষ্টির দোকান থেকে গরম রসগোল্লা আর গরম জিলিপি কিনে এনেছেন। সবাই বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বিছানার ওপর বসে কাগজের প্লেটে করে খাওয়া দাওয়া করে নিলেন। ওপরে নিচে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাবা এবং মায়েরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন। পলি এবং শম্পা গেট পর্যন্ত পৌঁছে দিয়ে ঘরে এসে বাড়ি থেকে নিয়ে আসা বইপত্র সহ জিনিসপত্র গুছিয়ে রাখতে লাগলো। গোছগাছ করতে করতে সন্ধে হয়ে গেল। শম্পা টিউবলাইটটা জ্বেলে বাড়ি থেকে আনা ধূপকাঠির প্যাকেট থেকে ধূপকাঠি বের করে দেশলাইটা জ্বালাতে যাবার মুহূর্তে দেশলাইটা নিচে পড়ে গেল। মনে হলো কেউ যেন হাত থেকে কেড়ে নিয়ে নিচে ফেলে দিল। ও কিছু নয় ভেবে নিচ থেকে কুড়িয়ে নিয়ে দুটো ধূপকাঠি জ্বেলে 2 টেবিলের ওপর বাড়ি থেকে আনা ধূপদানিতে গুঁজে দিল। সন্ধে 7টার সময় নিচে ডাইনিং হলে টিফিন করতে যাওয়ার সময় হঠাৎ বাথরুমের বালতিতে জল পড়ার শব্দ শোনা গেল, আবার থেমেও গেল। পলি বলল, অনেক সময় পাইপে জমে থাকা জল এভাবে পড়ে যায়। দুজনে ঘরের দরজায় তালা লাগিয়ে নিচে নেমে গেল। টিফিন করে এসে ঘরে ঢুকে দুজনেই অবাক হয়ে যায়। দেখল দুজনের দুটো ট্রাঙ্কই ঢাকনা খুলে রাখা আছে। ওরা অবাক হয়ে গেল এই ভেবে যে জিনিসপত্র কিছু কিছু বের করে ট্রাঙ্কে তালা মেরে রেখেছিল। চাবি তো ওদের পার্সের মধ্যে রাখা আছে। তাহলে কে তালা খুলল? ওরা কি তালা বন্ধ করতে ভুলে গেছে? কিন্তু দুজনেরই কি একই ভুল হবে? হবে হয়তো, বা মনে নেই ঢাকনা বন্ধ করতে। ঘরের মধ্যে দুজনার বাড়ির কথা গ্রামের কথা গল্প করতে করতে রাত 9টা বেজে গেল। ঘরের দরজায় হঠাৎ টক টক করে 3 বার টোকা মারার আওয়াজ দুজনেই শুনতে পেল। ভাবল রাতের খাবার খেতে যাওয়ার জন্য কেউ ডাকছে বোধহয়। যাচ্ছি বলতেই আবার সেই শব্দ শোনার পর দরজা খুলে দেখলো কেউ কোথাও নেই। ওরা ভাবল বোধহয় ডেকে চলে গেছে। দরজায় তালা দিয়ে নিচে নেমে এলো। খাওয়া দাওয়া সেরে এসে বিছানায় শুয়ে গল্প করতে করতে ওরা ঘুমিয়ে পড়ল। রাত তখন 2টো বাজে। কোনো কিছুর শব্দে পলির ঘুম ভেঙে গেল। বাথরুমে শাওয়ার থেকে নিচে জল পড়ার শব্দ শোনা যাচ্ছে। শম্পা শেষে বাথরুমে গেছে, এটা ওরই কাজ। কিন্তু শাওয়ার খুলবে কেন? রাতে তো স্নান করেনি। শম্পাকে ঘুম থেকে ডেকে তুলে জিজ্ঞেস করায় ও বলল শাওয়ার ও খোলেইনি, বলেই পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। এদিকে সিলিং ফ্যানটা চলতে চলতে মাঝে মধ্যেই বন্ধ হয়ে আবার চলতে শুরু করছে। মাঝে মাঝে ঘট ঘট করে একটা বিশ্রী শব্দ হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি ভেঙে পড়বে। ফ্যানটা বোধহয় খারাপ হয়ে গেছে। পলি ঠিক করলো কালকে অফিসে বলে দিতে হবে যাতে মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে যায়। সারাদিন খুব ধকল যাওয়াতে একটু দেরি করেই ওরা ঘুম থেকে উঠল। শম্পা আগে উঠে বাথরুম থেকে এসে দেখল যে চাদরটা রাতে গায়ে দিয়ে শুয়েছিল সেটা বিছানা থেকে অনেকটা দূরে নিচে পড়ে আছে। গরমকাল হলেও রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে সিলিং ফ্যান চালিয়ে দিয়েও দুজনেই চাদর গায়ে দিয়ে ঘুমিয়েছিল। ভাবল যদি ঘুমের মধ্যে পা দিয়ে চাদর সরিয়েও দেয় তাহলে তো খাটের পাশে নিচে পড়ে থাকবে। অতটা দূরে গেল কেমন করে? চাদরটা তুলে ভাঁজ করে বিছানায় রাখতে রাখতে পলিকে ডেকে দিল। দুজনেই স্নান করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ কলেজের প্রথম দিন, সম্পূর্ণ আলাদা অনুভূতি। ডাইনিং হলে সকাল 9:30টার মধ্যে খাবার রেডি থাকে। সবাই একেবারে খাওয়া দাওয়া সেরে কলেজে চলে যায়। বিকেল 4টের সময় হোস্টেলে ফিরে ঘরে ঢুকেই দুজনের চোখ কপালে উঠে গেল। দেখল দুটো ট্রাঙ্কই খোলা পড়ে আছে, আর ভেতরের জামা কাপড় যা ছিল সমস্ত কিছু বাইরে বের করে ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে। ওরা ভাবল
নিশ্চয়ই এটা পাখা সারানোর মিস্ত্রির কাজ। কোনো কিছু দিয়ে তালা খুলে টাকা পয়সা খুঁজেছে। দৌড়ে নিচের অফিসে গিয়ে সব বলার পর জানতে পারলো পাখা সারানোর মিস্ত্রি আজকে তো আসেইনি। তাহলে তালা দেওয়া ট্রাঙ্ক খুলে এগুলো কে করলো? ঘরের দরজাই বা কে খুললো? অফিস থেকে দুজন স্টাফ ওদের সঙ্গে ঘরে এসে দেখলো কোথাও কিছু ছড়ানো ছিটানো নেই তো। তাছাড়া দুটো ট্রাঙ্কেই তালা দেওয়া আছে। পলি আর শম্পা দুজনে দুজনের দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কিছুই বুঝতে পারছে না এসব কি হচ্ছে। অফিস থেকে আসা ছেলে দুটো হাসাহাসি করতে করতে চলে গেল। ওরা হাত মুখ ধুয়ে কলেজের জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে নিল। সন্ধ্যায় টিফিন খাওয়ার সময় ঘরে তালা দিয়ে যখন ওরা নিচে নামতে যাবে, হঠাৎ দুজনেরই চোখ পড়ল সিঁড়ি দিয়ে নামার মুখে সাদা কাপড় পরে হাঁটু পর্যন্ত লম্বা চুল ছেড়ে দিয়ে একটা ছায়া মূর্তি দাঁড়িয়েছিল। ওদের দেখে দ্রুত সরে গেল। টিফিন খেয়ে ঘরে এসে দরজা বন্ধ করে বসে বসে এসব কথা আলোচনা করবার সময় আবার আগের দিনের মতো দরজায় টক টক করে 3 বার শব্দ হলো। কেউ যেন ফিসফিস করে দরজায় মুখ লাগিয়ে বলছে, এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে, দুজনেই মরবি। 2-3 বার এই একই কথা শোনার পর আর শুনতে পেল না। ওরা ভাবল যেহেতু নতুন এসেছে তাই পাশের ঘরের মেয়েরা ওদের ভয় দেখাচ্ছে। বইপত্র খুলে আজকে ক্লাসে যা যা পড়ানো হয়েছে সেই সব বিষয় আলোচনা করা শুরু করল। শম্পা পলির খাটে এসে বসল। হঠাৎ শম্পার চোখ ওর বিছানায় পড়তেই দেখল একজন মহিলা সাদা কাপড় পরা, হাঁটু পর্যন্ত লম্বা চুল ছেড়ে দেওয়া, দুপাশের গাল চুল দিয়ে সম্পূর্ণ ঢাকা, আগুনের গোলার মতো দুটো চোখ, আর ডান হাত থেকে গল গল করে রক্ত ঝরে পড়ছে। ওদের দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে। শম্পা পলিকে ধাক্কা মেরে বলল, ওই দেখ, বলে দুজনে চিৎকার করে ওঠার সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা মিলিয়ে গেল। ওরা পরিষ্কার বুঝতে পারল নিচে নামার সময় সিঁড়ির মুখে যাকে দেখেছিল এ তো সেই। ওরা চিৎকার করে ডাকাডাকি শুরু করলেও ওদের চিৎকার কেউ শুনতে পেল না। ভয়ে কাঠ হয়ে গেল। দরজা খুলে কাউকে ডাকার মতন অবস্থায় ওরা থাকলো না। তাছাড়া দুজনেরই কেউই খাট থেকে ভয়ে নিচে নামতেও পারছে না। দুজন দুজনকে প্রাণপণে জড়িয়ে ধরে থর থর করে কাঁপতে লাগলো। গতকাল থেকে একের পর এক ঘটনা মনে পড়তে লাগলো এবং ওরা নিশ্চিত হলো যে এখানে কোনো অশুভ শক্তি আছে। দুজনেই একসাথে রাম নাম উচ্চারণ করতে লাগলো। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর একটু স্বাভাবিক হতেই বাড়িতে ফোন করবে বলে মোবাইল হাতে নিয়ে দেখলো দুটো ফোনেই কোনো টাওয়ার নেই। অনেক চেষ্টা করেও বাড়িতে ফোন করতে পারলো না। রাতে আর খেতে গেল না, তাছাড়া খিদেও আর নেই ওদের। দুজনে ওই একই খাটে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। রাতে ঘরের টিউবলাইট নেভালো না। দুজনের কারোরই ঘুম আসছে না, আবার ভয় কেউ কথাও বলছে না। বেশ কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর আবার বাথরুমের শাওয়ার থেকে জল পড়ার শব্দ শোনা গেল। দরজায় সেই টক টক শব্দ, আর ফিস ফিস গলায় কে যেন বলে চলেছে, এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে, দুজনেই মরবি। টিউবলাইটটা মাঝে মাঝে নিভে যাচ্ছে, আবার জ্বলে উঠছে। মাথার ওপর সিলিং ফ্যানটা চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে। কখনো ঘট ঘট শব্দ হচ্ছে, আবার কখনো এপাশ ওপাশ খুব জোরে জোরে দুলছে। এভাবেই রাতটা কেটে গেল। সবেমাত্র ভোরের আলো ফুটেছে। সব কিছু মোটামুটি স্বাভাবিক হয়েছে। ওরা বিছানা ছেড়ে উঠে শম্পার খাটে ভালো করে দেখল, কোথাও তো কোনো রক্তের দাগ নেই। অথচ কাল রাতে ওরা দুজনেই পরিষ্কার দেখেছে ওই ছায়ামূর্তির ডান হাত থেকে গল গল করে রক্ত ঝরে পড়ছে। কিছুই বুঝতে পারছে না যে অত রক্ত কোথায় গেল। ফোন হাতে নিয়ে দেখল ফুল টাওয়ার আছে। দুজনেই ওদের বাবা মাকে কাঁদতে কাঁদতে গত দুদিনের সমস্ত ঘটনা জানিয়ে বলল, তোমরা এক্ষুনি চলে এসে আমাদের বাড়ি নিয়ে যাও। এখান থেকে ওদের বাড়ি অনেক দূরে। ওনারা বললেন, তোমরা শান্ত হও, আমরা এক্ষুনি রওনা দিচ্ছি। দুজনে নিচে নেমে গিয়ে
হোস্টেলের অফিসে কাঁদতে কাঁদতে গত দুদিনের সমস্ত ঘটনা যখন শোনালো, তখন জানতে পারল যে আজ থেকে 2 বছর আগে এই 21 নাম্বার ঘরটাতে একটা মেয়ে একাই থাকতো। বয়ফ্রেন্ডের সঙ্গে কোনো ঝগড়া হওয়ার ফলে রাত্রিবেলা ডান হাতের শিরা কেটে দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সেই থেকে এই ঘর কোনো ছাত্রীকে দেওয়া হয়নি। 2 বছর পর ওদের দুজনকে এই ঘরটা দেওয়া হয়েছে। এই ঘটনা শোনার পর ওদের গলা শুকিয়ে গেল, কান্নাও ঠিকমতো বেরোচ্ছে না, আর ঘরে গেল না। তাছাড়া এখন এইটুকু হেঁটে যাওয়ার শক্তিও ওদের নেই। বেলা 10:30টার সময় 2টো গাড়ি নিয়ে ওদের বাবা এবং মায়েরা এলেন। বাবা মাকে দেখে ওরা কান্নায় ভেঙে পড়ল। পলি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। হোস্টেলের ডাক্তারকে ডেকে এনে প্রাথমিক চিকিৎসা করে পলির জ্ঞান ফেরানো হলো। ওদেরকে নিচে বসিয়ে রেখে 2 বাবা ঘরে গিয়ে সমস্ত জিনিসপত্র ট্রাঙ্কে ঢুকিয়ে নিয়ে এসে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন। বাড়ি ফেরার পথে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে এলেন। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরও ওদের শরীর এবং মন সুস্থ হলো না। এরপর একজন ওঝাকে বাড়িতে এনে কয়েকদিন ঝাড়ফুঁক দিয়েও কোনো কাজ হলো না। এদিকে 2টো মেয়ে দিন দিন কেমন অস্বাভাবিক আচরণ করতে শুরু করলো। সব সময় ভয় গুটিয়ে থাকে। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিল। পরিচিত কেউ এলে ভয়ের দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে থাকে। দিনের বেলায়ও বাথরুমে গেলে বাবা অথবা মা কাউকে ধরে ধরে যায়। ধীরে ধীরে সব কিছু ভুলে যেতে লাগলো। আগের কথা আর কিছুই মনে করতে পারে না। কেমন যেন অথর্ব জড় পদার্থে পরিণত হয়ে গেল। অনেকের সঙ্গে কথা বলে একজন নামকরা মুসলিম তান্ত্রিকের কাছে ওদের নিয়ে গেলে তিনি তার ক্ষমতা প্রয়োগ করে যেটা জানতে পারলেন, যে আত্মহত্যা করা মেয়েটার অতৃপ্ত আত্মা ওই ঘরের মধ্যেই থাকে, যার জন্য কাউকেই ওই ঘরে থাকতে দিতে চায় না। যদি ওই দিনই ওদের ওখান থেকে না নিয়ে আসা হতো, তাহলে সেদিন রাতে ওদের দুজনকেই মেরে ফেলে ওই আত্মা ওদের সঙ্গী করে নিত। খুব সহজে এদের সুস্থ জীবনে ফেরানো যাবে না, তার জন্য অনেক দিন অপেক্ষা করতে হবে। বন্ধুরা, আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিকে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব শিগগিরই আরও একটি নতুন গল্প নিয়ে আমি আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।